গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে ক্লাস নাম্বার 18, 18তম ক্লাসের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। তো এখানে আমরা মিক্সড জিকে প্র্যাকটিস করব। প্রত্যেকে যারা কানেক্ট আছো আমার ক্লাস রুটিন পাচ্ছ সকাল 7:30 থেকে দ্য ওয়ে অফ সলিউশন, এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে তোমরা দেখে নাও। আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক তোমরা পাচ্ছ আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন, এখানে তোমরা জয়েন করবে। এবং যে অ্যাপে আমরা ক্লাস করাচ্ছি পেড কোর্স তোমরা পাচ্ছ TWS একাডেমি অ্যাপ। এই অ্যাপ প্লে স্টোরে তোমরা ডাউনলোড করতে পারছো, এবং এখানে আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড ক্লাস কিন্তু করাচ্ছি। কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, NM GNM পরীক্ষার্থীদের জন্য ব্যাচ আছে ফাউন্ডেশন ব্যাচ, SSC ফাউন্ডেশন বিশেষ করে GD এবং MTS পরীক্ষাকে কেন্দ্র করে এই ব্যাচ তোমরা পাচ্ছ সম্পূর্ণ নিউ ব্যাচ। আচ্ছা, রেল ফাউন্ডেশন NTPC গ্রুপ ডির জন্য এটা পাচ্ছ রেল ফাউন্ডেশন ব্যাচ, এটাও নিউ ব্যাচ। পাশাপাশি আমরা আরো অনেক পরীক্ষার ব্যাচ আছে, WBP কেভির প্র্যাকটিস ব্যাচ, PSC ক্লার্কশিপের ডিসক্রিপটিভ ব্যাচ, ফাউন্ডেশন 2.0 রেকর্ডেড, SSC রেলের প্র্যাকটিস ব্যাচ। তো প্রচুর ব্যাচ রয়েছে, যদি প্রয়োজন হয় অবশ্যই ভিজিট করো TWS একাডেমি অ্যাপ, সেখানে পেড কোর্স অপশানে গেলে তুমি কিন্তু ব্যাচগুলো দেখতে পাচ্ছ। ঠিক আছে, চলো আমরা আজকের MCQ প্র্যাকটিস শুরু করি। প্রথম প্রশ্ন, দুর্দান্ত একটা প্রশ্ন। 2024 সালে কতজনকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে? অর্জুন পুরস্কার কিসে দেওয়া হয় এটা আগে বলো, এটা কোন ক্ষেত্রে দেওয়া হয় অর্জুন পুরস্কার? 2024 সালে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে কতজনকে? 2 জানুয়ারি 2025। এই অ্যাওয়ার্ডগুলো প্রদান করা হয়েছে টোটাল, আমরা যদি খেয়াল করি কতজনকে, 139, 32, 25 নাকি 17 অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলাধুলোতে। টোটাল 17 জন প্যারা অ্যাথলেট যারা আছে, প্রতিবন্ধী অ্যাথলেট, তাদেরকে দেওয়া হয়েছে। তাদের ধরে আরো বাদবাকি টোটাল 32 জনকে দেওয়া হয়েছে অর্জুন পুরস্কার 2024 সালের জন্য। এবার 25 সালে 139 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। পদ্ম পুরস্কার টোটাল দেওয়া হয়েছে কতজনকে? 2025 সালে 26শে জানুয়ারি এই পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। তার মধ্যে পদ্মশ্রী আছে, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ, এই পুরস্কার মিলিয়ে টোটাল 139 জনকে দেওয়া হয়েছে। আচ্ছা, অর্জুন পুরস্কার যেটা দেওয়া হয় মেনলি খেলাধুলাতে, 32 জনকে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, নোট করে নেবে। এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 2 জানুয়ারি 2025 এই তারিখে, 2024 সালের রেসপেক্টে দেওয়া হয়েছে। সম্প্রতি ভারতের কোন লোকনৃত্য ইউনেস্কো ইনটেনজিবল কালচারাল হেরিটেজের তালিকায় স্থান পেয়েছে? কোন লোকনৃত্যের কথা এখানে বলা হচ্ছে? ঘুমার, মণিপুরি, গরবা, মোহিনীআট্টম। লোকনৃত্যের মধ্যে আমরা মণিপুরি, মোহিনীআট্টম পাচ্ছি না, কারণ এগুলো ক্লাসিক্যাল ডান্স, ধ্রুপদী নৃত্য আমরা বলি। লোকনৃত্য বা ফ্লক ডান্সের মধ্যে আমরা পাচ্ছি ঘুমার, গরবা। গরবা গুজরাট, ঘুমার কোথায়? ঘুমার কিন্তু রাজস্থানে। আমরা এখানে লোকনৃত্যের কথা বলবো গরবা। গরবা কোথায় জনপ্রিয়? মূলত গুজরাটে। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, 1 বার নিচের কোনটি সমান? 10⁶ PA। PA মানে কি? এই PA মানে কি? পাস্কাল। বার কিসের একক? চাপের একক। ঠিক আছে, এটা চাপের একক, চাপের SI একক। এখন তোমাকে এখানে বার করতে হবে 1 বার ইকুয়াল টু হাউ মেনি পাস্কাল? 10⁶, 5, 4, 7। তাহলে আমরা এখানে অ্যান্সার বলবো, সঠিক উত্তর কোনটি বলবো? অপশন বি, অর্থাৎ 1 বার ইকুয়াল টু 10⁵ পাস্কাল। 10⁵ মানে কত বলো তো? একের পরে 5খানা শূন্য দাও, এত পাস্কাল। ঠিক আছে, তাহলে চাপের SI একক আমরা বললাম পাস্কাল। CGS একক কি?
চাপটা কি, চাপের রাশিটা কি, এটা আমরা প্রত্যেকে জানি, বহুবার আমি বলেছি। চাপ মানে হচ্ছে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল। তাহলে এই জায়গা থেকে বলের একক আমরা পাচ্ছি নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, এটা মানেই হচ্ছে পাস্কাল। পাস্কাল এটাই হচ্ছে এসআই একক, এসআই একক। আর তাহলে সিজিএস একক আমরা কি পাচ্ছি, এখান থেকে আমি সিজিএস একক বার করতে পারবো। বলের একক ডাইন, আচ্ছা দৈর্ঘ্যের একক ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কোয়ার ধরবো, এটাই সিজিএস একক, ডাইন ভাগ সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে চাপের সিজিএস একক। ব্যবহারিক একক প্রচুর আছে, বার, মিলিবার, টর, এগুলো চাপের বিভিন্ন ব্যবহারিক একক। ঠিক আছে, বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করি আমরা ব্যারোমিটারের সাহায্যে, তাই তো। কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেল একই পাঠ প্রদান করে? 0 ডিগ্রিতে, 10, 40 নাকি -40 ডিগ্রিতে? সহজ প্রশ্ন আছে। এখানে সঠিক উত্তর আমরা কোনটি বলবো? কোন উষ্ণতায় সেলসিয়াস ফারেনহাইট পাঠ সমান হয়, এটা আমরা প্রত্যেকে জানি, সহজ কোশ্চেন হলেও আমরা এগুলো মাঝে মধ্যে করাই তোমাদের মনে রাখানোর জন্য। তো এখানে যে সম্পর্কটা আছে সেটা কি, একটা ফর্মুলা আছে, C/5 = F - 32/9। এটা হচ্ছে ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মধ্যে একটা সম্পর্ক। এই সম্পর্ক থেকে তুমি বার করতে পারবে যে -40 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু -40 ডিগ্রি ফারেনহাইট, এটা কিন্তু হবে। এই ফর্মুলা থেকে তুমি বার করতে পারবে 10 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তখন সেন্টিগ্রেডের জায়গায় 10 বসিয়ে দেবে, দিয়ে ক্যালকুলেশন করে যা হবে তাই তোমরা এটা বার করবে। তো কত ডিগ্রি ফারেনহাইট হয়, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, কমেন্টে জানিয়ে দেবে। এই ফর্মুলা দিকে তোমাকে করতে হবে। পরবর্তী প্রশ্ন, কোন প্রকার শিলায় জীবাশ্ম পাওয়া যায়? জীবাশ্ম আমরা পাচ্ছি কোন শিলায়? তো শিলা প্রধানত কয় প্রকারের হয়? শিলা প্রধানত 3 প্রকারের হয়। আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা যার ইংরাজি হচ্ছে ইগনেসিয়াস রক, পাললিক শিলা মানে কি সেডিমেন্টারি রক, আর রূপান্তরিত মানে মেটামরফিক। তাহলে তোমরা প্রত্যেকে জানো যে জীবাশ্ম পাওয়া যায় তোমার পাললিক শিলায়। তাহলে পাললিক শিলা অর্থাৎ সেডিমেন্টারি রক, এটা মনে রাখতে হবে। তাহলে ইংরাজি নামগুলো আমাদের একটু মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় এইভাবে প্রশ্ন থাকে। মেটামরফিক মানে হচ্ছে রূপান্তরিত শিলা, রূপান্তরিত শিলা। ইগনিয়াস রক মানে আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা। ক্লিয়ার? এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসারণ তত্ত্বটি কার? বিজ্ঞানী ডারউইন, ল্যামার্ক, ডি ফ্রিস ওয়ালেস। কোশ্চেন নাম্বার 6, আমরা রাইট অ্যান্সার কি বলবো এখানে? প্রত্যেকের সেশনটি শেষ পর্যন্ত দেখবে এবং যারা কানেক্ট হয়ে আছে অবশ্যই লাইক বাটনে হিট করে দাও। তো ক্লাস কিন্তু রেগুলার করতে হবে, আজকে দেখবো কাল দেখবো না ওইভাবে চললে হবে না। দেখো, চাকরি তোমাকে পেতে গেলে তোমাকে মাঠে শেষ পর্যন্ত থাকতে হবে। ওকে, প্রতিদিন মাঠে যেতে হবে। একটা খেলায় সেই চান্স পায় যে প্রতিদিন খেলা করে, খেলার মাঠে অন্তত তোমাকে হাজির হতেই হবে। তোমাকে ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। মেন কথা হচ্ছে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আজকে দেখবো স্যার, কাল ভালো লাগছে না, দেখবো না, এই মেন্টালিটি হলে হবে না। হয়তো তুমি আজকে সময় পাওনি, সকালে ক্লাসটা সকালে হচ্ছে, তুমি পরে দেখে নেবে, যেহেতু ইউটিউবে তুমি এই ফেসিলিটি পাচ্ছ, আজকের ক্লাস তুমি সেই সারা জীবনই দেখতে পাচ্ছ। তো সারা জীবন ধরে দেখলে তো হবে না, চেষ্টা করতে হবে দিনের ক্লাস দিনে দেখে নেওয়ার, কারণ প্রতিদিন ক্লাস হচ্ছে, জমতে জমতে পাহাড় হয়ে যাবে। ওকে, তো রেগুলার তোমাকে ক্লাস করতে হবে, এই মেন্টালিটি রাখো। দেখো, শেষ পর্যন্ত যারা টিকে থাকবে তারাই কিন্তু চাকরি পাবে। অনেকেই এই কম্পিটিটিভ ফিল্ডে আসে 2 মাস 6 মাস 4 মাস পরে হারিয়ে যায়। ঠিক আছে, তো যারা পড়ে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত তারাই চাকরিটা পেয়ে যায়। ওকে,
এটা কিন্তু মাথায় রাখতে হবে। ধৈর্য সব থেকে বড় কথা, ধৈর্য ধরতে হবে একটু, ধৈর্যের সাথে চেষ্টা করো, নিশ্চয়ই তোমরা সফলতা পাবে। আচ্ছা, এখানে আমরা যেটা বলছিলাম, প্রশ্নটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসারণ। এটা ল্যাম্বার্কের থিওরি। যে বৈশিষ্ট্য সে অর্জন করবে সেটা তার বংশ পরম্পরায় চলতে থাকে, এটা বলতে চাইছে। আরো একটা সূত্র আছে তার, ব্যবহার ও অব্যবহারের সূত্র। অর্থাৎ যে অঙ্গগুলো আমরা বেশি ব্যবহার করব সেগুলো আরো সুগঠিত হবে, যেগুলো ব্যবহার করব না ধীরে ধীরে বিলুপ্ত হবে। তো এই থিওরিটাও বিজ্ঞানী ল্যামার্কের। ডারউইনে রয়েছে প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব, অস্তিত্বের জন্য সংগ্রাম তত্ত্ব। ডারউইনের এটা মনে রাখতে হবে, প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব, নির্বাচনবাদ থিওরি, বা অস্তিত্বের জন্য সংগ্রাম। ঠিক আছে, এটা ডারউইনের। প্রকরণ বা ভেদ এর মুখ্য কারণ হলো কি? প্রকরণ বা ভেদ এর মুখ্য কারণ হলো কি? মিউটেশন, যৌন জনন, জেনেটিক ড্রিফট, পরিযান। প্রকরণ বা ভেদ বা পরিবর্তন এই জাতীয় কথা, এটা হচ্ছে মিউটেশন এর মুখ্য কারণ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? মধ্যপ্রদেশ যাকে বলা হার্ট অফ ইন্ডিয়া, ভারতের হৃদয় বলা হয় এই স্টেটকে। মধ্যপ্রদেশ রাজ্যটি মোটামুটি ভারতের মাঝখানেই বলা যায় প্রায় অবস্থিত, যেহেতু এটা সমান নয় বা গোলাকার নয়, একদম মাঝখানে তুমি বলতে পারবে না কাকে, তবুও এটা ভারতের প্রায় মধ্য বরাবর অবস্থিত মধ্যপ্রদেশ। তো এই মধ্যপ্রদেশ এর মুখ্যমন্ত্রী কে নিযুক্ত হয়েছেন? ভজনলাল শর্মা, মোহন যাদব, লাল ডোহমা, ভূপেন্দ্র প্যাটেল। কোশ্চেন নাম্বার 8 রাইট অ্যান্সার আমরা বলবো মোহন যাদব বর্তমান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত আছেন। একটি বিকারে কিছু পরিমাণ, বিকার মানে একটা পাত্রে কিছু পরিমাণ জল আছে এবং জলে একটি খণ্ড বরফ ভাসছে। বরফ সম্পূর্ণ গলে গেলে জলের তলের কি পরিবর্তন হবে? একই থাকবে, বৃদ্ধি পাবে, হ্রাস পাবে? প্রথমে বৃদ্ধি পেয়ে পরে হ্রাস পাবে। দেখো, এখানে একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে, একটা জল সেখানে বরফ দেওয়া রয়েছে অলরেডি, তুমি বাইরে থেকে ওখানে দাওনি, অলরেডি দেওয়া আছে। এবার তুমি বলো, ক্লিয়ার? এবার তুমি যদি বলতে স্যার একটা পাত্রে জল আছে, সেখানে তুমি বাইরে থেকে বরফ অ্যাড করলে অবশ্যই জলতল বাড়বে, কারণ তুমি বাইরে থেকে বরফ অ্যাড করেছো, ওটা তো আলটিমেট জল হবে, বাড়বে। কিন্তু প্রশ্ন ওটা নয়, প্রশ্ন হচ্ছে একটা বিকারে কিছু পরিমাণ জলে বরফ আছে, অলরেডি ভাসছে, সেই বরফ যখন জল হবে তখন জলতলটা কি হবে? উত্তর হবে একই থাকবে, কারণ ওই বরফ যে পরিমাণ জল অপসারণ করবে, ঠিক আছে, বরফ আবার কি আয়তনে কমে যায় জল হলে, তো যে পরিমাণ ওর আয়তনটা অপসারণ করছে সেটাই গলে আবার জল হবে, অর্থাৎ সেম অবস্থা হবে, অর্থাৎ জলের তলের কোনো পরিবর্তন হবে না। এই বিষয়টা তুমি বোঝো আর নাই বোঝো, এটা উত্তর এটাই হবে। বিষয়টা ঠান্ডা মাথায় ভাবলে বুঝতে পারবে। তাহলে আমি এখানে এটা বলতে চাইছি, এই বিষয়টা তোমরা অলওয়েজ খেয়াল রাখবে, মাথায় রাখবে, যে বরফখণ্ড যদি জলে ভাসে, জলের তলের কোনো পরিবর্তন হবে না যদি বরফটা সম্পূর্ণ গলে যায়। কোনো বস্তুর ওজন এবং তরলে নিমজ্জিত অবস্থায় তরল কর্তৃক প্লবতা পরস্পর সমান হলে বস্তুটি কি হবে? তরলে স্থির অবস্থায় ভাসমান থাকবে। তাহলে এখানে সেই ভাসনের সূত্রগুলো আমাদের জানতে হবে। আমরা এইভাবে একটা বলে থাকি যে বস্তুর ওজন আমরা যদি ধরে নিই, বস্তুর ওজন W1, আচ্ছা, অপসারিত জলের ওজন বা প্লবতাটাই ধরি আমরা, প্লবতা, এটা W2 যদি দেখি, তাহলে তিন ধরনের কেস হতে পারে। একটা হতে পারে W1 গ্রেটার দ্যান W2 হতে পারে, 2 নাম্বার কেস হতে পারে W1 লেস দ্যান W2 হতে পারে, 3 নাম্বার কেস হতে পারে W1 ইকুয়াল টু W2।
এই তিনটি কেস অনুযায়ী আমরা তিনটে ঘটনা পাবো। তাহলে এখানে প্লবতা এবং তরল নিমজ্জিত অবস্থায় অপসারিত বস্তুর ওজন এবং প্লবতা এটা যদি সেম টু সেম হয়, এটা কি হবে? তরলে স্থির অবস্থায় ভাসমান থাকবে, তরলের তলদেশে অবস্থান করবে, তরলের উপর নিচে ওঠানামা করবে, না যে কোনো একটি হতে পারে। উত্তর হবে তরলে স্থির অবস্থায় ভাসমান থাকবে। যখন সমান হয়ে যাচ্ছে এটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। একটা পাত্রে জল আছে, ধরো এই লেভেলের জল আছে, একটা বস্তু এখানে তুমি যদি রাখো, এটা এই লেভেল বরাবর ভাসবে, ঠিক আছে? এটা এইভাবে ভাসবে, অর্থাৎ তলে ভাসবে, তলের সমানে ভাসবে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। আর যখন এটা হবে, বস্তুটা এখানে যদি থাকে, এটা কেসটা হচ্ছে বস্তুটা ডুবে গেল, এটা তলদেশে মানে ডুবে গেল, ডুবে আছে, অর্থাৎ W1 W2 হলে এটা বস্তু ডুবে যাবে, ডুবে যাবে, এখানে ভাসবে, আর এখানে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। অবস্থায় ভাসবে, ঠিক আছে? এখানে হচ্ছে W1 ইকুয়াল টু W2 হচ্ছে, আর এখানে W1 লেস দ্যান W2 হচ্ছে। কোশ্চেন নাম্বার 11, এখানে বলা হচ্ছে যে সম্প্রতি ভারতের কোন মহিলা আইসিসি হল অফ ফেম সম্মানে ভূষিত হয়েছেন? আইসিসি হল অফ ফেম মানে এটা কিসে বলা হচ্ছে? আইসিসি মানে ক্রিকেট রিলেটেড, মহিলা ক্রিকেটারের কথা বলা হচ্ছে, ক্রিকেট সম্পর্কে বলা হচ্ছে। আইসিসি হল অফ ফেম, এখানে এই সম্মানে ভূষিত হচ্ছেন ভারতের কোন মহিলা? মিতালি রাজ, শান্তা রঙ্গস্বামী, ঝুলন গোস্বামী, নিতু লরেন্স ডেভিড। কোশ্চেন নম্বর 11 কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আমরা সঠিক উত্তর কোনটি বলবো? প্রত্যেকে যারা কানেক্ট আছো উত্তর হয়ে যাবে অপশন ডি। জেনে রাখো নিতু লরেন্স ডেভিড, বেশিরভাগের উত্তর কিন্তু ভুল আসছে, ঠিক আছে? নিতু লরেন্স ডেভিড তিনি ইন্ডিয়ান মহিলা ক্রিকেটার, যিনি আইসিসি হল অফ ফেমে এই সম্মানে ভূষিত হয়েছেন, হল অফ ফেমে জায়গা পেয়েছেন। আচ্ছা, কোন ধাতু জার্মান সিলভার তৈরির জন্য প্রয়োজন হয় না? ভালো করে প্রশ্নটা দেখো, এই রিলেটেড কোশ্চেন পরীক্ষায় থাকবে এবং এই নাটা থাকবে দ্বিতীয় লাইনে। জার্মান সিলভার, এটা অনেক সময় প্রশ্ন আসে যে কি কি দিয়ে গঠিত হয়, প্রশ্নটা যদি ঘুরিয়ে দেওয়া হয়। জার্মান সিলভারে আমরা জানি 3 ধরনের এলিমেন্ট থাকে। আচ্ছা, তামা এটা থাকে, প্রত্যেকে জানো। নিকেল এটাও থাকে, আর কি থাকে? তামা হলো, নিকেল হলো, আর থাকে দস্তা। তাহলে অপশন সি এটাও থাকে, জেডেন। তাহলে অপশন ডি এখানে হয়ে যাবে, এটা থাকে না। ক্লিয়ার? তামা, নিকেল এবং দস্তার মিশ্রণে তৈরি হয় জার্মান সিলভার। এখানে কিন্তু সিলভার থাকে না, আগেও বলে দিচ্ছি, অনেক সময় এটাই আমি বলি, জার্মান সিলভার কিন্তু সিলভার থাকে না, সিলভার অর্থাৎ রূপো থাকে না। টিন এটাও থাকে না। তামা, নিকেল, দস্তার মিশ্রণে তৈরি হয় জার্মান সিলভার। ফিতাকৃমি কোন ধরনের প্রাণী? আংশিক পরজীবী, বহিঃপরজীবী, মৃতজীবী, অন্তঃপরজীবী? ফিতাকৃমি পরজীবীর বিভিন্ন রকম হয়, বিশেষ করে আংশিক কিছুটা পরজীবী হতে পারে, বা বহিঃপরজীবী বাইরে বসবাস করে, অন্তঃপরজীবী ভেতরে, প্রাণী দেহের ভিতরে বসবাস করে যে সমস্ত পরজীবী তাদেরকে আমরা বলবো অন্তঃপরজীবী, যেমন ফিতাকৃমি। অপশন ডি এখানে উত্তর হয়ে যাবে। আচ্ছা, কোনো বস্তুর ঘনত্ব যদি বলা হয় 20 গ্রাম পার ml, বস্তুর আয়তন 4 ml যদি হয়, বস্তুর ভর কত? তাহলে তোমাকে ঘনত্ব বলে দিয়েছে, ফর্মুলাটা কি? ঘনত্ব মানে হচ্ছে ভর ভাগ আয়তন, ভর ভাগ আয়তন আছে। তাহলে ঘনত্ব কত? 20, ভর কত বার করতে হবে, আয়তন কত আছে? 4,
তাহলে ভর কি হবে 20 × 4। দেখো একদম সিম্পল বিষয়, আমরা এটা সেই ঘনত্ব ডি ধরি, ভর এম ধরি, আয়তন ভি ধরি। তাহলে ভর হয়ে যাবে 80 গ্রাম হয়ে যাবে, কারণ এখানে গ্রাম রয়েছে অলরেডি, এখানে গ্রাম আছে, 80 গ্রাম হবে। তাহলে ফর্মুলা হচ্ছে এই ঘনত্ব ইকুয়াল টু ঘনত্ব ডি ধরি, এটা ইকুয়াল টু ভর এম বাই ভি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? সূত্র কিন্তু এটা তোমরা মাথায় রাখো, সহজ প্রশ্ন আছে। আচ্ছা, এই ধরনের প্রশ্ন আমি আগেও করেছি। চন্দ্রপৃষ্ঠে কোনো বস্তুর ভর 1 কেজি যদি হয়, পৃথিবী পৃষ্ঠে তার ওজন কত হবে? প্রশ্নটা ভালো করে খেয়াল করো। বার করতে কি বলেছে? ওজন কত হবে। কোথায়? পৃথিবীতে। আচ্ছা, প্রথমে তোমাদের বলি ভর আর ওজন এই দুটো এক না আলাদা? দুটো আলাদা। ওজন মানে হচ্ছে ওজন মানে কি? এই দুটো আমরা আলাদা, এটা আমরা জানি। চন্দ্রপৃষ্ঠে কোনো বস্তুর ভর 1 কেজি, তাহলে পৃথিবীতে ভর কত হবে? চাঁদে ভর যদি 1 কেজি হয়, 1 কেজি, তাহলে পৃথিবীতে, অতএব পৃথিবীতে ভর কত? পৃথিবীতে ভর হবে কত? পৃথিবীতে ভর হবে কত, এটা আগে বলো। আমরা কি জানি? ভর চেঞ্জ হয় না। তোমার এখন যদি তোমার 60 কেজি ভর হয়, তুমি চাঁদে যাও, মঙ্গল গ্রহে যেখানেই যাও, তোমার 60 কেজি থাকবে। ওই ভর তোমার অটোমেটিক হাওয়া হয়ে যাবে না, উড়ে যাবে না, ভর ভর থেকে যাবে। ফিজিক্সে ভর আলাদা রাশি, ওজন আলাদা রাশি। ভর স্কেলার, ওজন ভেক্টর রাশি, তাই তো? তাহলে কোনো বস্তু চাঁদে যদি ভর হয় 1 কেজি, তাহলে পৃথিবীতে ভর 1 কেজি হবে। এখন তোমাকে বার করতে হবে পৃথিবী পৃষ্ঠে তার ওজন কত হবে। পৃথিবী পৃষ্ঠে ওজন কত হবে? তাহলে ওজন মানে কি? ওজন মানে হচ্ছে ভরের সঙ্গে তুমি অভিকর্ষজ ত্বরণ গুণ করতে হবে। অভিকর্ষজ ত্বরণ, এটা তুমি গুণ করো, অর্থাৎ W ইকুয়াল টু mg। তাহলে ভর 1 কেজি, এটা কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। তাহলে এখানে তোমার ওজন হবে 9.8 নিউটন। আচ্ছা, এখানে তোমার কিন্তু এটা মনে রাখতে হবে, ঠিক আছে? উত্তর হবে অপশন সি, 9.8 নিউটন। তাহলে আমরা জানি যে W ইকুয়াল টু mg, তাই তো? আমরা কি জানি যে W ইকুয়াল টু m ইন্টু জি। এই জি এর মান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিন্তু মনে রাখতে হবে। এখন 9.81 না দিয়ে তুমি অন্তত 9.8 এটা মনে রাখলেও চলে, ঠিক আছে? বা তুমি 81টাই মনে রাখো। এবার আমরা প্রশ্নে যেরকম আছে সেইভাবে অ্যান্সারটা করেছি, এটা মনে রাখতে হবে অলওয়েজ। জি মানে অভিকর্ষজ ত্বরণ। বিষয়টা কি হলো? পৃথিবীতে ওজন আমরা কত পাচ্ছি? যদি বলতো চাঁদে ওজন কত হবে, পৃথিবীতে ওজন পাচ্ছি এটা 9.8। যদি বলে চাঁদে ওজন কত হবে, চাঁদে কিন্তু অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর 6/1 ভাগ। তাহলে এখানে তোমার চাঁদে ভর এটা যদি হয়, আমি এটাও তোমাদের বুঝতে সুবিধার জন্য লিখে দিচ্ছি। চাঁদে ওজন কত হবে? চাঁদে ওজন হবে 1 কেজি, তো 1-এর সঙ্গে 1/6 ইন্টু 9.8, মানে হচ্ছে 9.8 ভাগ 6, যা হবে তাই, ঠিক আছে? আমি আর ক্যালকুলেশনে যাচ্ছি না। তাহলে চাঁদে হবে এর 6/1 ভাগ, 9.8 ভাগ 6, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, ঘাত বৃদ্ধির নীতি নিচের কোন সূত্র থেকে আমরা পাই? আর্কিমিডিস, টরিসেলি, পাস্কাল, বার্নৌলি। তাহলে বিষয়গুলো কিন্তু খুব ইজি।
মুখে মুখে উত্তর হবে। তোমরা ভাবছো স্যার অঙ্ক দিয়েছেন, অঙ্ক না, ওটা কনসেপ্ট। ঠিক আছে, ঘাত বৃদ্ধির নীতি এটা আমরা পাচ্ছি পাস্কালের সূত্র থেকে। মনুষ্য জাতির উদ্ভব সম্পর্কিত বিদ্যাকে আমরা কি বলি? অ্যাক্টিনোবায়োলজি, অ্যাঞ্জিওলজি, অ্যাগ্রোস্ট্রোলজি নাকি অ্যানথ্রোপোলজি? মনুষ্য জাতির উদ্ভব সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অ্যানথ্রোপোলজি, যেটাকে বাংলায় আমরা বলবো নৃতত্ত্ববিদ্যা। ক্রায়ো সংরক্ষণে কি ব্যবহার করা হয়? ক্রায়ো সংরক্ষণ বলতে কি বোঝানো হয়? ক্রায়ো সংরক্ষণ মানে হচ্ছে অতি নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ, অতি নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ। ক্রায়ো সংরক্ষণ যেটাকে কি বলছি, অতি নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ, এবং ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত হয় তরল নাইট্রোজেন। অপশন বি যারা করেছে তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে, অপশন বি রাইট অ্যান্সার। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা যাচ্ছি। মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? মানুষের নর্মাল বিপি বা ব্লাড প্রেশার কত হয়? একটা হচ্ছে সিস্টোলিক, রক্ত যখন যাচ্ছে, যে রক্তবাহের উপর যে চাপ অনুভব হয় সেটাকে সিস্টোলিক, ফেরার সময় ডায়াস্টোলিক। যাওয়ার সময় চাপ থাকবে 120, ফেরার সময় 80 mmHg। mmHg। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহটা কেমন হয়? বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ আমরা জানি যে সূর্য শক্তি সঞ্চয় করে, এটিপি রূপে খাদ্যে জমা হয়, মানে সূর্য, এবং সেটা পরবর্তী খাদকগুলোর মধ্যে একের পর এক সঞ্চালিত হয়। সবুজ উদ্ভিদকে খাচ্ছে প্রথম শ্রেণীর খাদক, তারপর দ্বিতীয়, তৃতীয়, এইভাবে চলছে, এবং এই শক্তিগুলো প্রবাহিত হচ্ছে একমুখী। ঠিক আছে, এমন না যে তুমি খাদ্য খেলে গাছের খাদ্য শক্তি যাচ্ছে, এরকম তো হয় না, এবং এটা হলো একমুখী হবে। আচ্ছা, বর্তমানে আমাদের যে সমস্ত ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, রেল ফাউন্ডেশন ব্যাচ, এনএম কম্বাইন্ড ফাউন্ডেশন, আরো অনেক ব্যাচ আছে আমাদের অ্যাপে, তোমরা পেয়ে যাবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন। 2025 সালে যে কলকাতা আন্তর্জাতিক বইমেলা হয়ে গেল, এই ফেব্রুয়ারি মাসে এন্ড হয়েছে 9 তারিখে সম্ভবত। তো কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রত্যেক বছর একটা থিম কান্ট্রি থাকে বা থিম দেশ, এবার কি ছিল? 2025 সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি এবার ছিল হচ্ছে জার্মানি। অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, এটা নোট করতে হবে। মানুষের দেহে পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে? পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে? কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন নাকি সবকটি? পিত্তরস মনে রাখবে ফ্যাট পরিপাকে সাহায্য করে। অপশন বি যারা করেছে উত্তর সঠিক হয়েছে। নিচের কোনটি অধাতব পদার্থ নয়? এটা আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকলো, আমরা আজকে এখানে এন্ড করছি। প্রত্যেকে যারা কানেক্ট আছো ক্লাসগুলো করতে থাকো আমাদের। দেখো, তোমার চেষ্টা করতে হবে 100% কম করলে হবে না। ঠিক আছে, পরীক্ষা তুমি দেবে, চাকরি তুমি পাবে, তোমাকেই পড়তে হবে, এবং ধারাবাহিক তুমি 6-8 মাস পড়ো, 1 বছর পড়ো, দেখো তুমি যে পরীক্ষা দেবে সেই পরীক্ষার চান্স পাচ্ছ। আর যদি না পাও তখন আমাদের বলবে। ঠিক আছে, ডাল্টন স্যার এই কথা বলেছিল কিন্তু হয়নি। ঠিক আছে, এটা তোমার চ্যালেঞ্জ থাকলো। অর্থাৎ আমি যেটা বলছি, 6 থেকে 8 মাস তুমি নিয়মিত 6 থেকে 8 ঘন্টা পড়ো। ঠিক আছে, মিনিমাম 6 ঘন্টা তোমাকে পড়তেই হবে। তুমি যে পরীক্ষাকে টার্গেট করে পড়ছো সেটার জন্যই তুমি পড়ো, মিনিমাম 6 ঘন্টা পড়ো, আর বেশি যত সময় তুমি পড়তে পারো। দেখো, 6 থেকে 8 মাস তুমি পড়ো, তুমি যে পরীক্ষা দেবে সেই পরীক্ষায় চান্স পাবে। ঠিক আছে, কথাটা মিলিয়ে নিও, যদি না খাটে তখন বলবে। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের সেশন এখানে এন্ড করলাম।
দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, টাটা, বাই।